হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে এসেছি যে পরীক্ষার খাতায় কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। এটা আমি নিয়ে আসলাম বর্তমানে আমাদের কিছুদিন পরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2024 সালের পরীক্ষা। সেক্ষেত্রে যে কোনো সাবজেক্টেই হোক না কেন পরীক্ষার খাতায় লেখার একটা মান খুব ভালো হওয়া দরকার, তবেই কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। তো তোমাদের সামনে আমি ভূগোল বিষয়ে দু চারটা প্রশ্ন তুলে ধরছি যে কিভাবে লিখলে নাম্বারটা ভালো পাওয়া যাবে। ধরো আমি প্রথম চ্যাপ্টার 1 ভূগোল বিষয়ে একটা প্রশ্ন নিলাম, পর্যায়ন। পর্যায়ন কাকে বলে? ধরো এই প্রশ্নটা আমাদের আসলো, তো এটা 2 নম্বরের জন্য আমরা কিভাবে লিখব আর তাতে যেন 2 পাওয়া যায়। দেখো আমি তোমাদের সামনে তুলে ধরছি 2 নম্বরের একটা প্রশ্ন লেখার পর পর্যায়ন লেখার পর আমরা 2 নম্বরের মধ্যে 2 কিভাবে পাবো। সংজ্ঞা দিতে হবে, কে বা কারা এই শব্দটি ব্যবহার করেছেন এবং বৈশিষ্ট্য এবং ভূমিরূপের ছবিটা পারলে যার সামনে একটু দিয়ে দিতে হয়। পর্যায়ন কাকে বলে? আমরা জানি যে একটা ভূমিরূপ আরোহণ অবরোহণ এই দুটা কার্যকলাপ সাধনের মাধ্যমে পর্যায়নটা গঠিত হয়। তো সংজ্ঞাটা লেখার সময় আমরা বলবো যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ভূমিরূপের মধ্যে ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভারসাম্য বা সামঞ্জস্য ফিরে আসে তাকে পর্যায়ন বলা হয়। কি বললাম? যে ভূমিরূপের মধ্যে ক্ষয় বহন এবং সঞ্চয় কাজ করবে। আমরা যখন একটা নদী যাই তাহলে উচ্চ গতি মধ্যগতি নিম্ন গতি ক্ষয় প্রথমে ক্ষয় করবে, তারপর বহন করবে, তারপর নিম্ন গতিতে জমা করবে। তো ওইরকমই এখানে সংজ্ঞাটা বলা হচ্ছে আরোহণ অবরোহণ এই দুটো প্রক্রিয়ার সম্মিলিত ফলেই হচ্ছে পর্যায়ন। এক কথায় আমরা পর্যায়ন বলি। যখন 2 নম্বরের সংজ্ঞাটা সাজিয়ে লিখব তখন বলবো যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূমিরূপের মধ্যে ভারসাম্য বা সামঞ্জস্য ফিরে আসে তাকে পর্যায়ন বলা হয়। এর সংজ্ঞা। তারপর আমরা প্রবক্তা দেব। প্রবক্তা যে পর্যায়ন শব্দটি সর্বপ্রথম চেম্বারলিন ও সেলিসবারি ব্যবহার করেন। তারপরে একটা বৈশিষ্ট্য লিখলাম, বৈশিষ্ট্য যে আরোহণ অবরোহণের সম্মিলিত কাজের ফলে পর্যায়ন শব্দটি গঠিত হয় এবং ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূমিরূপটি গড়ে ওঠে। এরকম ভাবে লিখলেই আমরা 2 পাবো। এরকম যে কোনো প্রশ্ন আসুক না কেন, ধরো এনসেলভাস আসুক, পেটিমেন্ট আসুক, ইয়ারদাং বাজাদা হামাদা প্লায়া, যে কোনো প্রশ্নই আসতে পারে। ট্রোপোস্ফিয়ার কাকে বলে, ধরো হোমোস্ফিয়ার কি, পশ্চিমী ঝঞ্ঝা কি, সোনালী চতুর্ভুজ কি, হীরক চতুর্ভুজ কি, এফসিসি কি, বিভিন্ন যেভাবে প্রশ্ন আসুক এরকম ভাবে আমরা 2 নম্বরের সংজ্ঞা যখন দেব তখন তার সাথে প্রবক্তা বা কে বা কারা কত সালে ব্যবহার করে একটা বৈশিষ্ট্য বা গুরুত্ব বা উদাহরণ যা থাকবে সেটা তোমাদের দিতে হবে, তবে যে কোনো প্রশ্নে 2 পাওয়া সম্ভব। তারপর আমি তোমাদের সামনে 3 বা 2 আরো প্রশ্ন তুলে ধরছি, সেটা দেখতে থাকো। ধরো চ্যাপ্টার 2 থেকে আমি একটা প্রশ্ন দিলাম, মার্কস 3 বা 5। ইনের মাঝে ধরো ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো বা তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটাও 3 বা 5 আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই দেখে যাবে। দেখো পার্থক্য আসলে আমরা পার্থক্যটাকে কিন্তু পছন্দ করি লেখার সময়, যে পার্থক্যটা লিখলে 3 পাওয়া যায়। কিন্তু 3 নম্বরে যখন আসবে তো আমরা তথ্যভিত্তিক লিখে দিলেও 3 পেয়ে যাই। যদি 5 আসে তো
একটু মানে সুন্দর করে তথ্যভিত্তিক লিখতে হবে। দেখো পার্থক্য লেখার সময় আমরা একটা জিনিস ভুলে যাই, কি বিষয়টা, যে আমরা যখন পার্থক্য লিখি ট্রোপোস্ফিয়ার আসে দুটো কলাম লিখলাম, তারপরে দুপাশে দুপক্ষে লিখে দিলাম, কিন্তু আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে আমাদের বিষয়। এই বিষয় পদটা বা কলামটা অনেকেই পড়ে না। ধরো কি, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরো একটা কলাম, দুটা কলাম, তিনটা কলাম। বিষয় একটা কলাম হয়, বিষয়, তারপরে ট্রোপোস্ফিয়ার প্রথমে আছে ট্রোপোস্ফিয়ার, তাই লিখলাম। স্ট্র্যাটোস্ফিয়ার অপর পক্ষে আছে, তো এটা লিখতে হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এবার যখন পার্থক্যটা লিখবো তো আমাদের ধ্যান রাখতে হবে যে কি কি বিষয় এর পয়েন্টগুলো দিলে আমরা 5-এ 5 বা 3-এ 3 পাবো। তো সংজ্ঞা, অবশ্যই সংজ্ঞা দিতে হবে। তারপর ধরো উচ্চতা আছে, উষ্ণতা আছে, নামকরণ আছে, তারপর ঘূর্ত আছে, আবহাওয়া কোণ দেওয়া যায়, চিত্র দেওয়া যায়। এই বিষয়গুলো তোমাকে একবার মাঝে মধ্যে ভেবে নিতে হবে, তবে তারপর উপস্থাপন করবে। ধরো প্রথমে আমি সংজ্ঞা দিলাম, নাম্বার 1 সংজ্ঞা। তাহলে সংজ্ঞা ট্রোপোস্ফিয়ার কাকে বলে, বিভিন্ন ভাবে সংজ্ঞা দেওয়া যায়। তো আমি একটা দিচ্ছি, দেখো, যে স্তরের উচ্চতা প্রায় 0 থেকে 18 কিমি বা ভূপৃষ্ঠ থেকে 18 কিমি এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পেতে থাকে তাকে ট্রোপোস্ফিয়ার বলা হয়। গেল। এবার অপরপক্ষে স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে কি বলবো, যে স্তরের উচ্চতা প্রায় 18 থেকে 50 কিমি এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা ও উষ্ণতা বাড়তে থাকে তাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। গেল দুপাশে দুটো সংজ্ঞা। তারপরে আমরা উচ্চতা বলতে পারি, উচ্চতা যে এই স্তরের উচ্চতা প্রায় 0 থেকে 18 কিমি, 0 থেকে 18 কিলোমিটার। তারপরে এই স্তরে আমরা বলতে পারি যে এই স্তরের উচ্চতা প্রায় 18 থেকে 50 কিমি, 18 থেকে 50 কিমি বললাম। তারপরে সি নাম্বার দিতে পারি উষ্ণতা, যে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। গেল। তারপর অপর প্রান্তে কি লিখবো, যে এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বা তাপমাত্রা বাড়তে থাকে। তারপরে কি বলতে পারি, স্তর, ডি নাম্বার আমরা স্তর বলব, যে ট্রোপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের নিম্নতম অর্থাৎ প্রথম স্তর। এই পাশে লিখব যে স্ট্র্যাটোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলীয় দ্বিতীয় স্তর। তারপরে আমরা বলতে পারি ই নাম্বার আবহাওয়া, যে ট্রোপোস্ফিয়ারে আবহাওয়ার পরিবর্তন হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে সেরকম আবহাওয়ার পরিবর্তন কোনো লক্ষ্য করা যায় না। তারপরে আমরা বলতে পারি নামকরণ, যে এই স্তরের বায়ুমণ্ডলের যাবতীয় ঘটনা সংঘটিত হয়, তাই এই স্তরকে আমরা ক্ষুদ্রমণ্ডল বলে থাকি, অর্থাৎ রাগান্বিত স্তর। এই স্তরে মেঘ বৃষ্টি, ঝড় বৃষ্টি, নদী নালা পাহাড় সবকিছু লক্ষ্য করা যায় বলে এই স্তরকে আমরা বলতে পারি ক্ষুদ্রমণ্ডল। এই স্তরে সেরকম আবহাওয়ার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না বলে এর নামকরণ করা হয় শান্তমণ্ডল। তারপরে আমরা চিত্র দিতে পারি, একটা চিত্র পয়েন্ট করলাম, চিত্র এরকম ভাবে চিত্র নাম দেব একটা, যে প্রথমটা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার। এরকম বায়ুমণ্ডলে আমাদের উষ্ণতার 6টি স্তর বিন্যাস রয়েছে। তার মধ্যে আমরা ট্রোপোস্ফিয়ারের কথা বলছি, তাহলে ট্রোপোস্ফিয়ারটা আমাদের 0 থেকে 18 কিমির মধ্যে রয়েছে প্রায়। তাহলে এখানে আমরা মেঘ বৃষ্টি এঁকে দিলাম, গাছপালা এঁকে দিলাম, এরকম ভাবে এই স্তরটাকে জাস্ট ইন্ডিকেট করে দেবো, কারণ আমাদের একটি স্তরেরই কথা বলছি। বায়ুমণ্ডলের প্রথম স্তর হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। সেমভাবে এখানে সেই চিত্র দেব, চিত্র দিলাম ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নো বা থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। এই 6টা স্তর।
তো আমাদের এটা 0 থেকে 18 গেল, তারপর এখানে 18 থেকে 50, তাহলে 18 থেকে 50 কিমি হচ্ছে আমাদের s2 স্কয়ার। s2 স্কয়ারের যে বিমান নিরাপদে যাতায়াত করতে পারে, আর s2 যে বিমান যেতে পারে না, তো এগুলো একটা সমস্যা রয়েছে। তাহলে আমাদের এটা গেল আমাদের ট্রোকো স্কয়ার আর s2 স্কয়ার। এরকম ভাবে জাস্ট তোমাদের লিখতে হবে, তাতে তোমাদের 3 আসুক 5 আসুক। 3 আসলে আমরা সংজ্ঞা যেগুলো মেন পয়েন্ট 3টা দিয়ে দিলাম, তথ্যভিত্তিক 3টা বললে 3 3 পাওয়া যায়। যদি 5 আসে তাহলে 5টা পয়েন্ট সুন্দর করে তথ্যভিত্তিক দিয়ে লিখলেই কিন্তু 5 পাওয়া যাবে। তো আমরা বুঝতেই পারলাম যে 2 এর বা 3 এর বা 5 এর যাই প্রশ্ন আসুক না কেন, এইভাবে যদি লিখো তাহলে তোমরা অবশ্যই 2 এ 2 বা 5 এ 5, 3 এ 3 এবং একের যে প্রশ্নগুলো আছে সেগুলো তো 1 এ 1 পাওয়া যায়। এমসিকিউ আসে তোমাদের, শূন্য স্থান আসে, এক পথে আসে, ডান স্তম্ভ বাম স্তম্ভ আসে। তো এই হচ্ছে আমাদের লেখার রুলস এন্ড প্রসেস। সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে যে কোনো প্রশ্ন উপস্থাপন করলে তোমরা সঠিক নাম্বারটা অবশ্যই পাবে, তাতে কোনো টিচারই কাটার ক্ষমতা থাকবে না। তো বুঝতে পারলে যে আজকের বিষয়বস্তু এতটাই। তোমাদের আরেকটা কথা বলবো, তোমাদের পরীক্ষা সামনে চলে আসছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। সঠিকভাবে পড়ো, যেগুলো পড়েছো বারবার রিভাইজ করো এরকম ভাবে, তাহলে তোমাদের লিখতে হবে। আর সবশেষে একটা কথা বলি, তোমাদের সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাতে আমি আরও ইচ্ছুক হব অন্য কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে। থ্যাংক ইউ।